বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা 27তম বিসিএস এর প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। তো প্রথমে আমরা দেখি যে প্রথম প্রশ্নটা যে কি, যে হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ ড্যাশ, অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল করার যে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, এখানে যে উড হ্যাভ প্লাস ভি3 আছে না, তার মানে কি, তার অর্থ বোঝাচ্ছে যে এটা ইফযুক্ত সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালের গঠনটা হচ্ছে কি, যে প্রথমটা যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে কি হয়, পরেরটা সাবজেক্ট হ্যাড প্লাস ভি3। তো সেই অনুযায়ী এখানে ইফ মাঝখানেও বসতে পারে, আবার পরবর্তীতেও বসতে পারে। তো যেহেতু ইফের আগে এইটা বসছে উড হ্যাভ প্লাস ভি3, তাহলে ইফের পরে কি হবে, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3। তো এটা কোনটা আছে সেটাই হবে। এই যে এখানে যে দ্য ব্রিজ হ্যাড, এইখানে যে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, তার মানে কি ব্রিজটি ভেঙে যেতে পারতো। হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, মানে কি ঘটতো যদি ব্রিজটি ভেঙে যেত, এর অর্থটা কিন্তু এরকম। তাহলে এখানে এইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এক্সপ্লেইন দ্য মিনিং অফ ব্রিং টু পাস। এই ব্রিং টু পাস শব্দটার অর্থটা কি? ব্রিং টু পাস মানে হচ্ছে কোনো কিছু ঘটা। তো কোনো কিছু ঘটা অর্থে এখানে যেটা হচ্ছে, এটার একটাই অর্থ আছে, যেটা কজ টু হ্যাপেন। এই কজ টু হ্যাপেন মানেও কিন্তু কোনো কিছু ঘটে যাওয়া। তো এটাই কিন্তু এখানে আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ওয়ান? কোন সেন্টেন্সটা নিচের সঠিক? তো এখানে আমরা খেয়াল করি, এখানে যে মেড অফ এবং মেডের একটা ব্যবহার, যে মেডের পরে অফ বসবে না ফর্ম বসবে, এটাই হচ্ছে এখানে কোশ্চেন। তো এখানে আমরা খেয়াল করি যে পেপার সাধারণত কি করে, যে পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজ কি থেকে তৈরি, কাগজ হচ্ছে কাঠ থেকে তৈরি। তো এখানে বোঝার বিষয় হলো যে দেখেন, তো এখানে দেখেন যে পেপার ইজ মেড অফ উড। আমি এখানে মেড অফ এবং মেড ফ্রম এই দুইটার ব্যবহার একটু আপনাদের বলি, যে আসলে এই দুইটার ব্যবহারটা কি। দেখেন, মেড অফ বলতে তখনই আমরা ব্যবহার করি যখন ওই বস্তুটির কোনো আকার বা রূপ পরিবর্তন হয় না, সরাসরি ওইখান থেকে তৈরি, ঠিক তখনই কিন্তু আমরা মেড অফটা ব্যবহার করি। যেমন আমি যদি বলি দ্য টেবিল ইজ মেড অফ উড, তার মানে কি টেবিলটা হচ্ছে কাঠ থেকে তৈরি। তো এই কাঠের কি কোনো রূপ পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে এটা কিন্তু এখানে ইনকারেক্ট। কেন এখানে ইনকারেক্ট? কারণ এখানে যে পেপার থেকে আসলে কি করা হয়, পেপার ইজ মেড অফ উড, তার মানে এই যে পেপার, কাগজ যখন কাঠ থেকে তৈরি হচ্ছে, এর কি রূপ পরিবর্তন হচ্ছে না, এক রূপ থেকে তো অন্য রূপে যাচ্ছে। তো এই যে এক রূপ থেকে অন্য রূপে যাওয়া, যেটা কাঠের কোনো লক্ষণ কি আমরা দেখতে পাচ্ছি না। কাঠ সম্পূর্ণ পরিবর্তন হয়ে পেপারে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি দ্য টেবিল থাকতো, দ্য টেবিল ইজ মেড অফ উড, তাহলে ঠিক ছিল, কেননা এর রূপের তো কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু পেপার তৈরি করার সময় কাঠের রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমার এখানে কিন্তু আনসারটা হবে পেপার ইজ মেড ফ্রম উড। আশা করি বুঝতে পেরেছেন। দ্য ওয়ার্ড বাউন্টি ইজ ক্লোজেস্ট ইন মিনিং। তার অর্থ বলছে যে এই যে বাউন্টি, এই শব্দের অর্থটা কি, সেটাই আমার এখানে জানার বিষয়। তো বাউন্টি মানে হচ্ছে, যেটা হচ্ছে জেনারোসিটি। জেনারোসিটি মানে কি, উদারতা। তো উদারতা যেটাই, সেটাই হচ্ছে জেনারোসিটি, বাউন্টি। তো উদারতা শব্দের সাথে জেনারোসিটি শব্দটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফ্যামিলিয়ার পরিচিত এটা হবে না। ডিভাইডিং লাইন, ডিভাইডিং মানে কি ভাগ করা। সিম্পাথি মানে সহানুভূতি, তাহলে এটা এগুলো ইনকারেক্ট। আচ্ছা, গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মাই টিচার ইমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। তার মানে আমার শিক্ষকের মধ্যে সকল ধরনের গুণে প্রতিষ্ঠিত। কোনো একজনের মধ্যে কোনো গুণ সব কিছু থাকা, এখানে ইমবডিজ সব গুণ একত্রে থাকা, সেটাকে বোঝাচ্ছে। তাহলে দেখেন এখানে অবজেক্টটা কি, আমার শিক্ষকের মধ্যে কি আছে, অল দ্য গুড কোয়ালিটিস, সকল গুণ আছে।
তাহলে অল দ্য কোয়ালিটি গুড কোয়ালিটিস এখানে প্রথমে আসলো, যে অল দ্য গুড কোয়ালিটিস। আচ্ছা, এরপরে অল দ্য গুড কোয়ালিটিস সব জায়গাতেই আছে। এরপরে ভার্ব কি, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে সবগুলো প্লুরাল, এই পর্যন্ত সবগুলোই কারেক্ট, অল দ্য গুড কোয়ালিটিস আর। এরপরে ভার্বের ভিতরি ফর্ম ইমবডিড, ইমবডিড ও সবই আছে। তাহলে ইমবডিড এরপরে কিন্তু প্রিপজিশনের একটা ব্যাপার, যে ইমবডিজ ইন মানে কোনো কিছু পূর্ণভাবে থাকা, ইমবডি ইন। তো এখানে ইমবডি ইনটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে বাই হবে না। যে অল দ্য গুড কোয়ালিটিজ আর ইমবডিড ইন মাই টিচার, সকল ভালো গুণগুলো আমার শিক্ষকের মধ্যে আছে। তো এই যে কোনো কিছু ভালো গুণ মধ্যে থাকা অর্থে এখানে ইমবডিজ ইন শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং এখানে অল দ্য গুড কোয়ালিটিজ আর ইমবডিড ইন মাই টিচার, এইটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স বা ইনডাইরেক্ট স্পিচ। শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? তুমি কি তোমার নতুন চাকরিতে খুশি বা সুখী? আচ্ছা, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ করি তাহলে যে এটা প্রথমে দেখতে হবে যে এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে আমরা এটাকে ইনডাইরেক্ট করব, সেটা হচ্ছে প্রথমে যদি এইভাবে দেখেন এই যে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে একটা ইফ নিয়ে আসবো। আর রুল একই থাকবে, যেমন সে আক্সড মি থাকলো, যেহেতু আক্সড মি এখানে আছে, যদি সেড টু মি এখানে থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আক্সড মি আমরা ইউজ করতাম। যেহেতু সেড টু মি নাই, আক্সড মি আছে, আক্সড মি বসে যাবে। সে আক্সড মি, এরপরে ইফ। তো এখানে ইফ আছে তিনটাতেই ইফ পর্যন্ত কারেক্ট। ইফ দেন, যেহেতু এখানে মি আছে, মি থাকলে আক্স মি, কাকে জিজ্ঞেস করছে? আমাকে। তো মি এর সাবজেক্টিভ ফর্মটা এখানে কিন্তু এই ইউ বলতে আমাকেই বোঝাচ্ছে। তাহলে এই যে সেকেন্ড পার্সন যদি কোথাও থাকে, তাহলে এই যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, এই অবজেক্ট অনুযায়ী কিন্তু পার্সনটা চেঞ্জ হয়। এখানে মি আছে, মি এর সাবজেক্ট কি তাহলে? আই। তাহলে শি আস্কড মি ইফ আই পর্যন্ত কারেক্ট। ইফ আই, তারপর টেন্স কি আছে এখানে, যেহেতু পাস্ট টেন্স, আর এইটা এখানে রিপোর্টের স্পিচটা হচ্ছে কি আছে, প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা অবশ্যই পাস্ট টেন্সে পরিবর্তন হবে। প্রেজেন্ট হলে কি হয়, পাস্ট টেন্সে পরিবর্তন হয়, যেহেতু এটা ফার্স্ট টেন্স রিপোর্টিং ভার্বটা। তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি আমার নতুন জবে খুশি কিনা। তো এটাই কিন্তু এখানে কারেক্ট, আর বাকিগুলো ইনকারেক্ট। এই নিয়মটাই ফলো করবেন। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিস, OBEAC, এই অবিস শব্দের অর্থটা কি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখেন, এই অবিস শব্দটার অর্থ হচ্ছে ভেরি ফ্যাট। ভেরি ফ্যাট, ফ্যাট মানে কি? চর্বি। তো ভেরি ফ্যাট মানে কি? খুবই চর্বি। তো খুবই চর্বিওয়ালা বোঝাতে এখানে আমার এই ভেরি ফ্যাট শব্দটাই কিন্তু এখানে ব্যবহার হবে, এটাই কারেক্ট। এ পার্সন হু রাইটস অ্যাবাউট ইটস ওন লাইফ, দেখেন এটা অনেকবার আমি বলছি যে তার নিজের জীবন সম্পর্কে লেখে তাকে আমরা কি বলে থাকি, সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? দেখেন এখানে হয় আছে, দ্য ডব্লিউ কোশ্চেন প্রথমে আছে, তাহলে এরপরে অবশ্যই অক্সিলারি ভার্ব আসবে। তো অক্সিলারি ভার্বটা কি এখানে দুইটা অক্সিলারি ভার্ব কিন্তু এখানে সেন্টেন্সে আছে, যে এই হয় ডিড ইউ, আর একটা হচ্ছে হয় হ্যাভ ইউ। তো দেখেন হ্যাভ ইউ যেহেতু আছে, তো এরপরে অবশ্যই ভার্বের ভিতরি ফর্ম হবে, তাহলে হয় হ্যাভ ইউ ডান আছে, তাহলে ডান, ডু ডিড ডান, ডানটা ভিতরি ফর্ম। হয় হ্যাভ ইউ ডান দিস, এটাই কারেক্ট। এবং এইটা কেন ইনকারেক্ট, কেন হয় ডিড ইউ ডান কখনো হয় না, হয় ডিড ইউ ডু হতে পারে। তো এটা কিন্তু এই বাকি তিনটা এই নিয়মের মধ্যে যায় না, এবং এই কারণেই কিন্তু এই তিনটা কি হলো, ইনকারেক্ট। আচ্ছা, নাম্বার 20, হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স পূর্ণ করার জন্য সঠিক প্রিপোজিশন কোনটি? দেখেন যে আই এম নট, আমি হই না গুড, ভালো, ট্রান্সলেশন ড্যাশ ট্রান্সলেশন, এই কোনো কিছু দক্ষ অর্থে কিন্তু এখানে আমরা অ্যাড ব্যবহার করি, গুড অ্যাট মানে কোনো কিছুতে ভালো থাকা, দক্ষ থাকা। তাহলে আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন, আমি ট্রান্সলেশনে ভালো নয়, এটাই কিন্তু কারেক্ট। নাম্বার 21, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুলের নাউনটা কি? বিউটিফুল মানে সুন্দর। তো বিউটিফুলটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্মটা হচ্ছে বিউটি, ঠিক আছে? তাহলে বিউটিটা এখানে কি নাউন ফর্ম।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন কী হবে এখানে দেখেন যে হারি আপ, দ্রুত এসো, উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে 5 মিনিটস। দেখেন এখানে এই সময়কে কিন্তু একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কত সময়ের মধ্যে আমাকে যেতে হবে, সেটাই কিন্তু এখানে আসল দেখার বিষয়। তো এমন যদি কোনো সময়সীমা নির্ধারণ করে দেয় যে এত সময়ের মধ্যেই আমাদেরকে যেতে হবে বা তোমাদের যেতে হবে, তো এমন বোঝালে কিন্তু আমরা এখানে কী হবে, বাই ইউজ হবে। তো উই হ্যাভ টু গো বাই 5 মিনিটস, অর্থাৎ আমাদের 5 মিনিটের মধ্যে কিন্তু যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বাইটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, নাম্বার 23, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। সঠিক ইম্পারেটিভ সেন্টেন্সটি কী করো, আইডেন্টিফাই করো। তো এখানে আমরা একটা জিনিস সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝায় এবং প্রথমে ভার্ব বা লেট থাকলেই কিন্তু সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে স্ট্যান্ড আপ মানে কি উঠে দাঁড়াও, এই স্ট্যান্ড আপ এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। তো এখানে স্ট্যান্ড কিন্তু ভার্ব, স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, তো এটা কিন্তু অবশ্যই কী হবে, এইটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর বাকিগুলো হবে না। কেন হবে না, কারণ বাকিগুলো কোথাও প্রথমে ভার্ব নাই, এই কারণে হবে না, ব্যাস। আচ্ছা, fill in the gap with the suitable word. To stay healthy we must plan to have a balanced diet. অর্থাৎ কি বলছে যে টু স্টে হেলদি, আমাদেরকে স্বাস্থ্য ঠিক রাখতে বা স্বাস্থ্যবান হতে, উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্সড ডায়েট। এই ব্যালেন্সড ডায়েট মানে কি, সুষম খাবার। আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে অবশ্যই কী করতে হবে, আমাদের সুষম খাবার অবশ্যই খাওয়ার পরিকল্পনা করতে হবে, সেটাই এখানে বোঝাচ্ছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যান্ড মার্ক ইট লেটার অন ইউর আনসার শিট। দেখেন, দ্য রিচ শুড নট লুক ডাউন। এই যে লুক ডাউন আপন মানে কি, কাউকে ঘৃণা করা। তো লুক ডাউন আপনের পরে এটা হচ্ছে একটা ফ্রেজ। তো লুক ডাউন আপন মানে কোনো কাউকে ঘৃণা করা, তাহলে অবশ্যই আপন শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট। দ্য রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। ধনীদের কী করা উচিত না, গরিবদের ঘৃণা করা উচিত না। আই টুক এ ম্যাপ উইথ মি। আমি আমার সাথে একটি ম্যাপ নিয়েছিলাম। অ্যাজ আই ডিডেন্ট ওয়ান্ট টু ড্যাশ মাই ওয়ে অন দ্য জার্নি। অ্যাজ আই ডিডেন্ট ওয়ান্ট টু, দেখেন যেহেতু আমি চাইনি, এই যে ডিডেন্টটা হচ্ছে পাস্ট টেন্স, ওয়ান্ট টু, তাহলে টু এর পরে সবসময় কী হবে, ভার্বের ভিয়ন হবে। তাহলে আই ডিডেন্ট ওয়ান্ট টু লজ, আমি হারাতে চাইনি। মাই ওয়ে অন দ্য জার্নি, আমার ভ্রমণে আমি আমার পথে হারাতে চাইনি। তাহলে অবশ্যই এখানে লস শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর। মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর। দেখেন এই যে হেল্ড রেসপন্সিবল ফর কোথায় আছে, এই যে ক নম্বরে। তো কোনো কিছুতে এই যে হেল্ড রেসপন্সিবল ফর, তার অর্থ কোনো কিছুতে দায়বদ্ধতা থাকা, কোনো কিছুর জন্য দায়বদ্ধ থাকাটাই হচ্ছে কি হেল্ড রেসপন্সিবল ফর। এভরি ড্রাইভার, প্রত্যেক ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর, অবশ্যই দায়বদ্ধ থাকবে ফর হিজ ওন অ্যাকশন, তার নিজের কাজের জন্য। থ্রু থিক অ্যান্ড থিন মিনস, থ্রু থিক অ্যান্ড থিন এই শব্দটার অর্থ কী বোঝাচ্ছে, এই থ্রু থিক অ্যান্ড থিনস মানে হচ্ছে আন্ডার ওয়াল কন্ডিশন মানে কি, সকল শর্তের অধীনে। থ্রু থিক অ্যান্ড থিন এর অর্থটা হচ্ছে, এই ফ্রেজের অর্থ আন্ডার ওয়াল কন্ডিশন, সকল শর্তের অধীনে। দেখেন পিরিয়ড টু, এই পিরিয়ড টু মানে কি, পিরিয়ড টু এর শব্দের অর্থটা হচ্ছে বিফোর মানে কি, পূর্বে। তো এটা আমরা খেয়াল রাখবো যে পিরিয়ড টু মানে অর্থটা কিন্তু বিফোর। নোবডি নকড মি ডাউন, কেউই কী করেনি, আমাকে নক করেনি। হ্যাঁ, নোবডি নক মি ডাউন, কেউ আমাকে নক করেনি। ইট ওয়াজ অ্যান ড্যাশ। এই নক মানে কি, ধাক্কা দেয়া। তা কেউই আমাকে ধাক্কা দেয়নি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা কি ছিল, একটা দুর্ঘটনা। ইনসিডেন্ট হবে না, এটা হবে অ্যাক্সিডেন্ট মানে কি, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। আর ইনসিডেন্ট বলতে শুধু কিন্তু কোনো ঘটনা, এজন্য এটা হবে না। এবং দেখেন এবং এই অকারেন্স শব্দটার অর্থ কিন্তু ঘটনা অর্থে বোঝাচ্ছে। ইভেন্টও কিন্তু ঘটনা বা কোনো অনুষ্ঠান অর্থে। অর্থাৎ এই যে ক, খ এবং ঘ, এই তিনটা কিন্তু এক ক্যাটাগরি। তো এটা হবে না, কেননা যে কেউ আমাকে ধাক্কা মারেনি এই অর্থে, এটা হচ্ছে একটা দুর্ঘটনা ছিল, এটাই হবে।
ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি যদি সামান্যতম উপকারে আসে আপনাদের ভিডিও ক্লাসটা, আপনারা অনুগ্রহপূর্বক অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন।